আজকে আবার একটা নতুন পার্ট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ইন্টারভিউ সেশন। কিসের ভিত্তিতে? না, আমাদের যে পিএসসি যে ইন্টারভিউটা হতে চলেছে, মানে আমাদের সিভিলের এখনও যদিও রেজাল্ট বেরায়নি, ইলেকট্রিক্যাল মেকানিক্যালের রেজাল্ট বেরিয়ে গেছে। এর মানে সিভিলের কিন্তু আর বেশি সময় লাগবে না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, এবং রেজাল্ট তো চলে আসবে, কিন্তু আমাদেরকে ইন্টারভিউর জন্য কিন্তু তৈরি হয়ে নিতে হবে। তো আমি কি ভেবেছি না, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম এক চ্যাপ্টার ধরে ধরে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো এই ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? আজকে আমি 4টে সাবজেক্ট নিয়ে এসেছি। সর্বপ্রথম যেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার, তারপরে রয়েছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তারপর হচ্ছে হাইওয়ে আর সয়েল। এই 4টের উপরে কিছু পয়েন্ট নিয়ে এসেছি, এভাবে কন্টিনিউ চলবে। সবগুলো সাবজেক্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো, যেগুলো তোমার ইন্টারভিউ ভিত্তিতে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে, সেই রকম সাজেস্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি। আজকে সর্বপ্রথম প্রশ্ন স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে, যে স্টিল স্ট্রাকচারের যে ডিজাইন করা হয়, যে ডিজাইনটা আমরা করি, সেই ডিজাইন কোডটা কত। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ডিজাইন কোড যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি বলবে? এক্ষেত্রে দু রকমের প্রশ্ন আসে। ডিজাইন কোডের কথা যদি আসে তাহলে দু রকমের প্রশ্ন আসবে। কি? একটা আসবে ওয়ার্কিং স্টেট মেথড আর একটা আসবে লিমিট স্টেট মেথড। তো ওয়ার্কিং স্টেট মেথডের ক্ষেত্রে যে কোডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 800-1984। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্টেট মেথডের ক্ষেত্রে। আর লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে কত? না, লিমিট স্টেটের মেথডের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 800-2007। ঠিক আছে, এই দুটো তোমাদেরকে জানতে হবে। যদি জিজ্ঞাসা করেন তাহলে তুমি ওয়ার্কিং স্টেটের মেথডের ক্ষেত্রে এটা বলতে হবে 800-1984, আর লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে 800-2007। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা বলছে, পার ইউনিট ওয়েট স্টিল হ্যাজ তোমার হাই স্ট্রেংথ দেন কংক্রিট। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার কংক্রিটের জায়গায় স্টিলের স্ট্রাকচারকে কেন বানানোর জন্য আমরা প্রেফার করব, ঠিক আছে? এর অ্যান্সারটা তুমি কী দেবে? দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো অ্যান্সারের উত্তর দেওয়া, মানে অ্যান্সার দেওয়ার জন্য প্রেফার করব। সর্বপ্রথম 1 নম্বরে কি তোমরা বলবে? 1 নম্বর তুমি যেটা বলবে যে পার ইউনিট ওয়েটের স্ট্রেংথ স্টিলের বেশি হয়। কার থেকে? না, কংক্রিটের থেকে। এটা 1 নম্বর। এর জন্য কিন্তু আমরা কংক্রিটের জায়গায় স্টিলের স্ট্রাকচারকে আমরা ব্যবহার করি। দ্বিতীয় নম্বর কারণ তুমি কি বলবে? দেখো, দ্বিতীয় নম্বর কারণ তুমি এটা বলতে পারো যে ডিসঅ্যাডভান্টেজ। সবাই তো অ্যাডভান্টেজটা তো বলবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা তুমি যদি বলো স্টিলের, তাহলে সেটা কিন্তু একটা তুমি পজিটিভ দিকে থাকবে। মানে কি? মেন ডিসঅ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার ইজ হাই কস্ট অফ ইটস। মানে কি? মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার হাইলি, মানে কস্টলি কিন্তু স্টিল স্ট্রাকচারটা হয়, ঠিক আছে? তো এটা তোমাকে বলে দিতে হবে যে মেন ডিসঅ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার ইজ হাই কস্ট অফ ইটস। ওকে, গেল। 3 নম্বর প্রশ্ন কি বলছে? পিউরেস্ট ফর্ম আয়রনের পিউরেস্ট ফর্ম তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আয়রনের পিউরেস্ট ফর্ম হচ্ছে কি? রাউট আয়রন। এখানটা লিখে দিচ্ছি WROUGHT, রাউট আয়রন। কিন্তু এটা তো তুমি বলে দেবে, কিন্তু এখানে তোমাকে ফট করে জিজ্ঞাসা করে দেবেন এর কার্বন কন্টেন্টের পার্সেন্টেজ কত। তখন তোমাকে বলতে হবে লেস দেন 0.15% হচ্ছে এর কার্বন কন্টেন্ট। তাই এটা পিউরেস্ট ফর্ম বলা হয়। যেহেতু তোমার কার্বন কন্টেন্টের পার্সেন্টেজটা হচ্ছে লেস দেন 0.15%, তাই এটা পিউরেস্ট ফর্ম কিন্তু একে বলা হয়, ঠিক আছে? এটা গেলো 3 নম্বরে। এরপরে আমরা যাব 4 নম্বর। 4 নম্বর কী বলছে দেখো, পেজটা একটু উপরে দিকে নিয়ে। 4 নম্বর বলছে, দেখো আমরা পিউরেস্ট ফর্ম জানলাম, এর মানে তোমাকে ইমপিউরেস্ট ফর্মটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে তোমার ইমপিউরেস্ট ফর্ম আয়রনের ইমপিউরেস্ট ফর্ম কি? তখন সেটাকে তোমাকে বলতে হবে পিগ আয়রন। কি? পিগ আয়রন, ঠিক আছে? আয়রনের তোমার ইমপিউরেস্ট ফর্ম হচ্ছে পিগ আয়রন। এই পিগ আয়ন যেটা পিগ আয়ন তার যে কার্বন কন্টেন্টের পরিমাণ কত, পার্সেন্টেজটা, সেটা হচ্ছে 3.5 to 4.5%, এর মধ্যে কিন্তু ভেরি করে, ঠিক আছে? চলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে তোমার প্লাস্টিক স্ট্রেন। কি? প্লাস্টিক স্ট্রেন ইজ 10 to 15 টাইমস অফ ইলাস্টিক স্ট্রেন। এর মানে কি? দেখো, এর মানে হচ্ছে তোমার প্লাস্টিক স্ট্রেনের যে রিলেশান কি হয় ইলাস্টিক স্ট্রেনের সঙ্গে, এইটাই তো বোঝাতে চাইছে।
মানে প্রশ্নটা এইভাবে তোমাকে জিজ্ঞাসা করবেন যে প্লাস্টিক স্ট্রেনের রিলেশান কী হবে তোমার ইলাস্টিক স্ট্রেনের সঙ্গে। তখন তোমাকে বলতে হবে যে প্লাস্টিক স্ট্রেন সেটা হচ্ছে কত 10 থেকে তোমার 10 to 15 টাইমস অফ ইলাস্টিক স্ট্রেন। তাই তো অ্যান্সারটা এখন লিখে রয়েছে 10 to 15 টাইমস অফ ইলাস্টিক স্ট্রেন। এটাই হয়ে যাচ্ছে প্লাস্টিক স্ট্রেনের সঙ্গে ইলাস্টিক স্ট্রেনের সম্পর্ক মানে রিলেশান। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে ইন ডাকটাইল ম্যাটেরিয়াল ফেলিওর প্লেন ইজ অ্যাট 45 ডিগ্রি। এর মানে দেখো ডাকটাইল ম্যাটেরিয়াল, ধরো এই একটা রয়েছে ডাকটাইল ম্যাটেরিয়াল, এই একটা রয়েছে ডাকটাইল ম্যাটেরিয়াল। এই ডাকটাইল ম্যাটেরিয়ালে আমরা ধরো দুদিকে এইভাবে কিন্তু ফোর্স দিয়ে দিলাম, যেই লোড দেব তখন এই ডাকটাইল ম্যাটেরিয়ালটা কীভাবে ফেলিওর হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলিওর হবে। দেখো ডাকটাইল ম্যাটেরিয়ালটা যখন ফেলিওর হবে না তখন সেটা কিন্তু এইরকম একটা কন্ডিশন চলে আসবে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে আমাদের কত 45 ডিগ্রি। তাহলে ডাকটাইল ম্যাটেরিয়ালের লোড অ্যাপ্লাই করলে ম্যাটেরিয়ালটা ফেলিওর হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা তোমাকে জানতে হবে। এরকম ছোটো ছোটো প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। চলো এরপরে 7 নম্বর কী বলছে ইন ব্রিটেল ম্যাটেরিয়াল ফেলিওর। দেখো যেহেতু ডাকটাইল ম্যাটেরিয়ালে ফেলিওর 45 ডিগ্রিতে হয়, তখন ফট করে তোমাকে জিজ্ঞাসা করে দিতে পারেন যে ব্রিটেল ম্যাটেরিয়ালটা ফেলিওর কীভাবে হয়। সিমিলারলি একই রকমই বলবো। তো ব্রিটেল ম্যাটেরিয়ালের উপরে যখন আমরা লোড দেবো তখন ব্রিটেল ম্যাটেরিয়ালটা যে ফেলিওর হবে কীরকম বলো তো, এইখানটা এইভাবে কিন্তু ক্র্যাক আসবে, এভাবে ক্র্যাক আসবে, এবং এইটা কত না তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ফেলিওর হবে, কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে ব্রিটেল ম্যাটেরিয়ালে লোড অ্যাপ্লাই করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ফেলিওর হবে। ওকে, চলো এরপর আমরা যাব 8 নম্বর। 8 নম্বর কী বলছে দেখো, 8 নম্বর বলছে ইফ ইলাস্টিক স্ট্রেন ইজ গ্রেটার দেন 5% ইট ইজ কল্ড ডাকটাইল ম্যাটেরিয়াল। মানে হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালে ইলাস্টিক স্ট্রেনের ভ্যালু যদি 5%-এর বেশি হলে সেই ম্যাটেরিয়ালকে আমরা কি বলবো, ডাকটাইল ম্যাটেরিয়াল। ওকে, এটা একটা ছোট্ট একটা পার্ট ছিল, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে। 9 নম্বর কী বলছে দেখো, 9 নম্বর বলছে ইফ তোমার ইলাস্টিক স্ট্রেন ইজ লেস দেন 5%। আচ্ছা, যদি ইলাস্টিক স্ট্রেন যদি লেস দেন 5% হয় তখন সেটাকে আমরা ইট ইজ কল কী বলবো, তোমার ব্রিটেল ম্যাটেরিয়াল, তাই তো। যদি লেস দেন 5% হয় ইলাস্টিক স্ট্রেন তাহলে সেটাকে আমরা কী বলবো, তোমার ব্রিটেল ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর যদি তোমার গ্রেটার দেন 5% হয় তাহলে সেটাকে আমরা কী বলছিলাম, ডাকটাইল ম্যাটেরিয়াল। এইগুলো কনফিউশনের প্রশ্ন, কনফিউশন হওয়া যাবে না, তাই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের সাথে আলোচনা করছি। চলো 10 নম্বর। 10 নম্বর হচ্ছে মাইল্ড স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। এর মানে কি, মাইল্ড স্টিলের ইলাস্টিসিটি বেশি হয় কার থেকে, রাবারের থেকে। এটা কিন্তু এটা সম্পর্কে আমি যখন সাবজেক্টগুলো পড়াই তখন কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের সামনে কিন্তু এক্সপ্লেন করেছিলাম। যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করে তারা কিন্তু এর পুরো এক্সপ্লেনটা কিন্তু করতে পারবে কেন। চলো 11 নম্বর। 11 নম্বর হচ্ছে আইআরসি ওয়াজ ফর্ম ইন। আচ্ছা, এর আগে তোমাকে জিজ্ঞাসা করতে পারেন এই আইআরসির ফুল ফর্ম কি, তখন তোমাকে বলতে হবে ইন্ডিয়ান রোড কংগ্রেস। কি ইন্ডিয়ান, এখানটা লিখে দিচ্ছি, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ঠিক আছে। মানে দেখো এই 10 নম্বর পর্যন্ত গেল তোমার স্টিল আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রশ্ন। এবারে হাইওয়ের দিকে যাচ্ছি। হাইওয়ের প্রথম প্রশ্ন যে আইআরসি ফুল ফর্ম ইন্ডিয়ান রোড কংগ্রেস। তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আইআরসি মানে ইন্ডিয়ান রোড কংগ্রেস ওয়াজ ফর্ম, মানে কত সালে সেটা অ্যাক্ট হয়েছিল, তখন তোমাকে বলতে হবে 1928 কিন্তু এটা অ্যাক্ট হয়েছিল ইন্ডিয়ান রোড কংগ্রেস। তারপরে এই দেখো 12 নম্বর কি বলছে, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন অ্যাডপ্ট ইন ইন্ডিয়া। মানে কীরকম, মানে প্রশ্নটা তোমার এইভাবে দাঁড়াবে যে কীরকম প্যাটার্ন অ্যাডপ্ট করা হয় ইন্ডিয়াতে, তখন তোমাকে বলতে হবে এই স্টার অ্যান্ড গ্রিড রোড প্যাটার্ন। স্টার এবং গ্রিড রোড প্যাটার্নটা আমরা ইন্ডিয়াতে অ্যাডপ্ট করি, কারণ হচ্ছে রোডের ফরমেশান ভালো যাতে হয়, মানে এই স্টার এবং গ্রিড প্যাটার্নে রোডের ফরমেশানটা ভালো হয়, তাই কিন্তু ইন্ডিয়াতে এটা অ্যাডপ্ট করা হয়। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে দেখো ইন এসএসডি রিঅ্যাকশান টাইম। এসএসডি ফুল ফর্ম কি, স্টপিং সাইড ডিস্টেন্স। এই স্টপিং সাইড ডিস্টেন্সের যে রিঅ্যাকশান টাইম, সেই রিঅ্যাকশান টাইম হচ্ছে তোমার 2.5 সেকেন্ড। রিঅ্যাকশান টাইম কত, 2.5 সেকেন্ড, ঠিক আছে। চলো 14 নম্বর। 14 নম্বর বলছে স্টপিং সাইড ডিস্টেন্সটা মানে কার কার সামনে হবে, ঠিক আছে। বা তুমি এটা বলতে পারো স্টপিং সাইড ডিস্টেন্স কার সমান হয়,
তখন তোমাকে বলতে হবে স্টপিং সাইড ডিস্টেন্সটা লেগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এই দুটোর সঙ্গে সমান হবে স্টপিং সাইড ডিস্টেন্স, মানে লেগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্সের সমান হবে স্টপিং সাইড ডিস্টেন্স। 14 নম্বর গেল। চলো এরপর আমরা যাব 15 নম্বরে। 15 নম্বর কী বলছে দেখো, তোমার আইএসডি, ঠিক আছে। 15 নম্বর বলছে আইএসডি। তো আইএসডি ফুল ফর্ম কি না, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, কি ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। তো এই যে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স কার সঙ্গে সমান হবে, মানে সেটা হচ্ছে কি 2 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্সের কিন্তু সঙ্গে সমান, ঠিক আছে। 16 নম্বর হচ্ছে দেখো মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন। ওভারটেকিং জোনের মিনিমাম লেন্থ কত, সেটা হচ্ছে কত 3 ইন্টু ওভারটেকিং সাইড ডিস্টেন্স। আর এর ম্যাক্সিমাম লেন্থ কত, দেখো ম্যাক্সিমাম লেন্থ ওভারটেকিং সাইড জোনের কত হয় না, সেটা হচ্ছে কত 5 ইন্টু ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে, 5 ইন্টু ওভারটেকিং সাইড ডিস্টেন্স। চলো এরপর আমরা যাব 18 নম্বরের প্রশ্নের দিকে। 18 নম্বরের প্রশ্ন কি বলছে, 18 নম্বর প্রশ্ন বলছে তোমার ম্যাক্সিমাম সুপার এলিভেশন, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়, এই যে ম্যাক্সিমাম সুপার এলিভেশন, মানে এখান থেকে তোমাকে অনেকগুলো তো পার্ট আছে, যেমন প্লেন এবং রোলিং টেরেন্ট, ঠিক আছে, হিলি টেরেন্ট, আরবান টেরেন্ট, ঠিক আছে। তো এগুলোর সুপার এলিভেশন তোমাকে জিজ্ঞাসা করবেন যে প্লেন এবং রোলিং টেরেন্টের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত হয়। এই 1 নম্বরে দেখো প্লেন এবং রোলিং টেরেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত, মানে ইম্যাক্স কত, তাহলে সেটা কত হবে 0.07 বা 7% তুমি বলতে পারো। দ্বিতীয়ত হচ্ছে হিলি এরিয়া ক্ষেত্রে এই ম্যাক্সের পরিমাণ কত, সেটা আছে কত 0.10। আর আরবান এরিয়ার ক্ষেত্রে হচ্ছে কত 0.04। এই 3টে ভ্যালু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন, ঠিক আছে। চলো এরপরে 19 নম্বরের দিকে যাব। 19 নম্বর কি বলছে, 19 নম্বর বলছে রেডিয়াস অফ কার্ভ। যদি তোমার রেডিয়াস অফ কার্ভ, মানে এখান থেকে কীরকম প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন, দেখো যে রেডিয়াস যদি 300 মিটারের বেশি হলে সেক্ষেত্রে আমরা কি করি, এক্সট্রা ওয়াইন্ডিংয়ের দরকার পড়ে না, তাই তো। তাই এখানে দেখো কি বলছে, রেডিয়াস অফ কার্ভ যদি 300-র বেশি হয়ে যায় তাহলে নো নিড টু প্রোভাইড এক্সট্রা ওয়াইন্ডিং। রেডিয়াস যদি 300 মিটারের বেশি হলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা ওয়াইন্ডিংয়ের দেওয়ার দরকার পড়বে না। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান আইডিয়াল ট্রানজ্যাকশন কার্ভ ইজ এ ড্যাশ। তাহলে আইডিয়াল ট্রানজ্যাকশন কার্ভ কাকে বলবো, যেটা স্পাইরাল কার্ভ সেটাকেই তো আমরা আইডিয়াল ট্রানজ্যাকশন কার্ভ বলি, তাই না। যেটা স্পাইরাল কার্ভ সেটাকেই আমরা আইডিয়াল ট্রানজ্যাকশন কার্ভ আমরা কিন্তু বলি। এটা গেল হাইওয়ের পার্ট। এরপর আমরা সয়েলের পার্টের ক্ষেত্রে যাচ্ছি। আমি আজকে 4টে সাবজেক্টের উপরে আলোচনা করবো বলেছিলাম। একটা হচ্ছে স্টিল, দ্বিতীয়ত সোম, তারপরে হাইওয়ে আর সয়েল। তো এই 3টে হয়ে গেল। এবারে হাইওয়ে তোমার সয়েলটা বাকি রয়েছে, সয়েলটার দিকে যাব। সয়েলের প্রথম প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন, ইভেন কেএমসি কি পিএসসি এই যে লেটেস্ট যে হলো সেক্ষেত্রে কিন্তু দিয়েছিল যে ফাদার অফ সয়েল মেকানিক্সের ফাদার কে, তাহলে সেটা তোমাকে কি বলতে হবে যে কার্ল তারজাগি। এখানটা লিখে দিচ্ছি, কার্ল তারজাগি সয়েল মেকানিক্সের ফাদার। দ্বিতীয়ত 22 নম্বর প্রশ্ন কি, দ্য প্রসেস অফ ফরমেশন অফ সয়েল ফরমেশনের প্রসেসকে আমরা কি বলি, পেডোজেনেসিস। কি বলা হয়, পেডোজেনেসিস। লিখে দিচ্ছি পেডোজেনেসিস। তোমার সয়েল ফরমেশনের প্রসেসকে আমরা কি বলি, পেডোজেনেসিস, ঠিক আছে। 23 নম্বর কি বলেছে দেখো, 23 নম্বর হচ্ছে জিওলজিক্যাল সাইকেল অফ তোমার ফরমেশন অফ সয়েলের যে জিওলজিক্যাল যে ফরমেশনটা হয় সেটা এখানে জিজ্ঞেস করছে। কী ফরমেশন হয়, দেখো সর্বপ্রথম কি হয়, 1 নম্বর তোমাকে থাকবে রক, এবং রক থেকে যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে কি, মানে তোমার সেকেন্ডে যেটা চলে যাবে সেটা হচ্ছে ওয়েদারিং, এবং ওয়েদারিংয়ের জন্য 3 নম্বরের যে পার্টটা হয়ে যাবে কি তোমার ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। এবং ট্রান্সপোর্টেশনের পরে কী হয়ে যাবে, ডিপোজিশন। এখানটা লিখে দিচ্ছি 4 নম্বরে ডিপোজিশন।
মানে যদি সার্কেলটা যদি আমি এইভাবে যদি অঙ্কন করি, তাহলে ধরো এটা ফার্স্ট পার্ট, প্রথমে এখানে থাকবে কি রকের পরে সেকেন্ড পার্টে কি থাকবে ওয়েদারিং, এবং তৃতীয় নম্বর হচ্ছে কি ট্রান্সপিরেশন, 4 নম্বর কী হবে ডিপোজিশন, ঠিক আছে। এবং ডিপোজিটের পরে কিন্তু আবার রকে গিয়ে পরিণত হয়ে যাচ্ছে। এটাই হয়ে যাচ্ছে আমাদের জিওলজিক্যাল সাইকেলের ফরমেশন। এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। চলো 23 নম্বর হয়ে গেল। 23 নম্বর হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এরপরে 24 নম্বর হচ্ছে তোমার সয়েল এবং তার কিছু ফরমেশন, মানে কোন সয়েলটা কী ফরমেশানে চলছে। দেখো সর্বপ্রথম এখানে রয়েছে কি এলুভিয়াল সয়েল, মানে তোমাকে প্রশ্ন ধরো করবেন যে এলুভিয়াল সয়েল কিসের জন্য ফরমেশন হয়, তখন তুমি কি বলবে। তো এই যে এলুভিয়াল সয়েল সেটা হচ্ছে তোমার রানিং ওয়াটার, এখানটা লিখে দিচ্ছি রানিং ওয়াটার। এলুভিয়াল সয়েল তো আমার রানিং ওয়াটারের জন্য কিন্তু ফরমেশন হয়। দ্বিতীয়ত হচ্ছে যেটা কি লেকেস্ট্রাল সয়েল, সেটা কিসের জন্য হয়, লেক ওয়াটারের জন্য হয়। তৃতীয় নম্বর হচ্ছে কি না মেরিন সয়েল, এই মেরিন সয়েল কিসের জন্য হয়, সি ওয়াটারের জন্য, কি সি ওয়াটার। সয়েল মেকানিক্সের ক্লাস অনেকগুলো রয়েছে, সেক্ষেত্রে এগুলো সম্পর্কে ডিটেলস এক্সপ্লেন করা রয়েছে। যারা দেখোনি তোমরা প্লে লিস্টে যাবে, এই ভিডিওর প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, বা চ্যানেলের প্লে লিস্টে গেলে ওখানে সয়েল মেকানিক্সের ফোল্ডার রয়েছে প্লে লিস্ট, সেখান থেকে তোমরা আরও ডিটেলসে এক্সপ্লেনগুলো নিতে পারো, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে এওলিয়ান সয়েল বা লুজ সয়েল। এওলিয়ান বা তোমার লুজ সয়েলটা কিসের জন্য হয়, ওয়াইন্টের জন্য হয়, ঠিক আছে। তারপর দেখো কলিউভিয়াল সয়েল, যেটাকে আমরা কি টেলাস বলা হয়, এই কলিউভিয়াল সয়েল কিসের জন্য হয়, গ্র্যাভিটির জন্য, তাই তো, গ্র্যাভিটির জন্য হয়। এবং দেখো 5 নম্বর যেটা রয়েছে তোমার গ্লেসিয়াল সয়েল, ঠিক আছে। গ্লেসিয়াল সয়েল কিসের জন্য হয়, আইসের জন্য হয় গ্লেসিয়াল সয়েল। আর বেন্টোনাইট সয়েলটা সেটা হচ্ছে তোমার ভলকানিক আস্ক, এটার জন্য কিন্তু বেন্টোনাইট সয়েলটার ফরমেশন হয়। চলো এরপরে যাবো আমরা ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্টকে আমরা কী দিয়ে ডিনোট করি, ডব্লু। তাহলে এর মানে কি, এটা হচ্ছে তোমার ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড। তাহলে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড, এটা মানেই হয়ে যাচ্ছে আমাদেরকে ওয়াটার কন্টেন্ট। তাহলে এই যে ওয়াটার কন্টেন্টের রেশিওটা কী হয়ে যাবে, ওয়াটার কন্টেন্টের রেশিও আমরা জানি, এটা সম্পর্কে খুব ভালো করে মনে রাখার ক্যাপাসিটিও তোমাকে বলেছিলাম, 0 to 100%, মানে কি 100%-এর কম, কিন্তু 0 বা 0-র সমান কিন্তু হতে হবে, এটাই তো ওয়াটার কন্টেন্ট, তাই না। তো এগুলো সম্পর্কে আরও ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি করে কিন্তু শেয়ার করো। চলো 26 নম্বর কী বলছে দেখো, 26 নম্বর বলছে ভয়েড রেশিওকে আমরা কী দিয়ে ডিনোট করি, ই দিয়ে ডিনোট করি। তাহলে ভয়েড রেশিও মানে আমরা কি জানি, ভলিউম অফ ভয়েড, তাই তো, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। তাহলে এর যে লিমিটটা কী হয়, তাহলে ভয়েড রেশিওর লিমিট কী হয়, এইটা, তাই না। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, মানে 0-র থেকে বেশি হবে। আর পোরোসিটি মানে কি, পোরোসিটি, বা তুমি এটাকে এইভাবেও বলতে পারো, এই যে তোমার আমি এখানে বললাম না যে ভলিউম অফ সলিড, এই সলিডটাকে তুমি কি বলতে পারবে, যে টোটাল ভলিউম বাই 1+E এর সঙ্গে সমান হবে। এই ভলিউম অফ সলিডটা টোটাল ভলিউম বাই 1+E এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে। ডেরিভেশন করলে কিন্তু সেই একই রিলেশান কিন্তু চলে আসবে। চলো নেক্সট হচ্ছে তোমার পোরোসিটি মানে কি, আচ্ছা পোরোসিটি মানে এইভাবেই লিখি, এনের মতন, ইটা যেটাকে বলা হয়। পোরোসিটি মানে হচ্ছে তোমার ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ টোটাল ভলিউম। এর লিমিট কি, দেখো এর লিমিট হচ্ছে তোমার 0 থেকে বেশি হবে এবং 100, মানে তোমার 0 থেকে 100% থাকছে এর লিমিটেশান। কিন্তু এটাকে এর যে আর একটা কন্ডিশান রয়েছে, এইভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারেন যে 1+E = 1/1 - n হয় কি না, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ এটাও হয় পোরোসিটির ক্ষেত্রে। এবং এখানে ভয়েড রেশিও পোরোসিটির উপরে কোনটা বেশি ইফিসিয়েন্সি, সেটা সম্পর্কেও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সেটা সম্পর্কে আমি ভিডিও বানিয়ে অলরেডি আগের দিন দিয়েছিলাম, ঠিক আছে। চলো 28 নম্বর হচ্ছে তোমার ডিগ্রি অফ স্যাচুরেশান। আচ্ছা ডিগ্রি অফ স্যাচুরেশানকে আমরা এস দিয়ে ডিনোট করি। এর মানে কি, ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড। এর রেশিও কত, দেখো এর রেশিও হচ্ছে S > 100, মানে এসের ভ্যালু তোমার 1 হতে পারে, আবার এসের ভ্যালু তোমার 100%। এর মানে কি,
যদি S=1 এবং S=100% যদি হয়, এর মানে সয়েলটা কী সয়েল? ফুললি স্যাচুরেটেড সয়েল হবে, তাই না? তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নগুলো করবেন। দেখো ইন্টারভিউতে এসবের বাইরে কিন্তু আর প্রশ্ন হতে পারে না, এই সব ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করবেন এবং ইন্টারভিউর যে স্যাররা থাকবেন তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন যে তোমার ধৈর্য ক্ষমতাটা কত, ঠিক আছে? এবং এই যে রেশিওগুলো না, লিমিটেশনগুলো, এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করবেন। চলো 29 নম্বর কী বলছে দেখো। 29 নম্বর যেটা বলছে তোমার ইয়ার কন্টেন্ট, ঠিক আছে? ইয়ার কন্টেন্টকে আমরা কী লিখি? এসি এইভাবে লিখি। ইয়ার কন্টেন্ট মানে কি? ভলিউম অফ ইয়ার বাই ভলিউম অফ ভয়েড, কিন্তু এর যে লিমিটেশন কি? এর লিমিটেশন হচ্ছে এসি 100%, তাই তো? এই লিমিটেশনটা এটা, তাই এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি না তোমার পার্সেন্টেজ অফ ইয়ার ভয়েড, ইয়ার ভয়েডের পার্সেন্টেজ। আচ্ছা ইয়ার ভয়েডটাকে আমরা এনে এইভাবে লিখি, এটা হচ্ছে কি ভলিউম অফ ইয়ার বাই ভলিউম অফ টোটাল সলিড, আর এর যে লিমিটেশনটা হচ্ছে কত? এয়ার ভয়েড মানে 0 থেকে বেশি বা 0 সমান হবে, কিন্তু 100 তোমার এনের থেকে 100টা কিন্তু বেশি হবে, তাই তো? এভাবে কিন্তু তোমাকে প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করবেন। 31 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, স্টিল স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারাল স্টিল বোথ আর ডিফারেন্ট। মানে কি? স্টিল স্ট্রাকচার আর স্ট্রাকচারাল স্টিল বোথ আর ডিফারেন্ট, দুটো কিন্তু আলাদা। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই যে স্টিল স্ট্রাকচার জিনিসটা কী, এটা আমরা বুঝবো। তারপরে স্ট্রাকচারাল স্টিল কী, সেটা আমরা বুঝবো। দেখো স্টিল স্ট্রাকচার বলতে কি না, ধরো একটা কংক্রিট হয়েছে, কংক্রিটের মধ্যে আমরা স্টিলকে প্রোভাইড করবো, সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। উদাহরণ হিসেবে আরও যদি ভালো করে যদি বলি, গ্রেডের কথা যদি বলি, যেমন আমরা প্রত্যেকেই জানি যে FE 250, ঠিক আছে, বা FE 415 বা FE 500, এই যে গ্রেডগুলো, এইগুলো হচ্ছে স্টিল স্ট্রাকচারের আমরা ইউজ করি। আর যদি স্ট্রাকচারাল স্টিলের কথা যদি বলি, তাহলে তুমি মনে রাখো যে একটা মেম্বার ফিক্স শেপে এবং সাইজের কিন্তু হয় স্ট্রাকচারাল স্টিল। সেটা কীরকম না, দেখো মেম্বার ফিক্স শেপ এবং সাইজে থাকা মানে তুমি এল সেকশানের কথা বলো, এই যে এল সেকশান বা আই সেকশান, সেটা কীরকম? এইরকম শেপের হয়। তাহলে এই শেপগুলো তো একটা ফিক্স এবং ফিক্স সাইজের হয়ে থাকে, সেগুলোকে আমরা কী বলি না স্ট্রাকচারাল স্টিল বলে থাকি। তাহলে দেখো এই স্টিল তোমার স্টিল স্ট্রাকচার আর স্ট্রাকচারাল স্টিল দুটো কিন্তু আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ধরনের কনসেপচুয়ালি প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? চলো এরপর আমরা 32 নম্বর কী বলছে দেখি। 32 নম্বর বলছে স্ট্রাকচারাল স্টিল যেহেতু আমরা এলাম, সেই স্ট্রাকচারাল স্টিলের কিছু ইম্পর্টেন্ট নোটস রয়েছে বা ডেটা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো সর্বপ্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে? স্ট্রাকচারাল স্টিলের টেনসাইল স্ট্রেংথ কত, তোমাকে এটা মনে রাখতে হবে যে 410 MPa। এই যে 410 MPa এর যাতে বেশি না হয়, ঠিক আছে, বেশি যাতে না হয় সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে টেনসাইল স্ট্রেংথটা। আচ্ছা ডেনসিটির কথা যদি বলি, তাহলে ডেনসিটি কত? ডেনসিটি হচ্ছে 7850 কি kg/m³। স্পেসিফিক গ্র্যাভিটি কত না, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 7.85। কী করে বের করবে না, 7850কে যদি 1000 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার যেটা দাঁড়াবে 7.85, সেটাই হয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটি। আর মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি কত? দেখো এটা তোমাকে দু রকম হিসেবে জিজ্ঞাসা করতে পারে। আমরা কি জানি 2 × 10⁵ Nm², এটা হচ্ছে কি মডিউলাস অফ ইলাস্টিসিটি। কিন্তু তোমাকে Nm/mm² জিজ্ঞেস না করে তোমাকে জিজ্ঞাসা করে দেবে Nm/m² বলো, তখন কিন্তু তোমাকে বলতে হবে 2 × 10⁻11 Nm/m²। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই দুটোই জিনিস তোমাকে মনে রাখতে হবে মডিউলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা থার্মাল কোফিসিয়েন্ট কত? দেখো থার্মাল কোফিসিয়েন্টের কথা যদি বলি, তাহলে আমি তোমাকে বলবো 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এরপরে পয়সন রেশিও কিন্তু এখান থেকে দু রকম রেঞ্জে তোমাকে জিজ্ঞাসা করবে। একটা হচ্ছে তোমার ইলাস্টিক রেঞ্জ আর একটা হচ্ছে তোমার কি না প্লাস্টিক রেঞ্জ,
ঠিক আছে। তাহলে ইলাস্টিক রেঞ্জে যদি জিজ্ঞাসা করে পয়সন রেশিও, তাহলে সেক্ষেত্রে মিউর যে ভ্যালু হবে সেটা হচ্ছে 0.3। আর প্লাস্টিক রেঞ্জে যদি মিউ জিজ্ঞেস করে মানে পয়সন রেশিও, তাহলে হবে কত 0.5। ঠিক আছে, কত হবে 0.5, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। চলো এরপর আমরা 33 নম্বরের দিকে যাব। 33 নম্বর কি বলছে? 33 নম্বর বলছে ইল স্ট্রেস অফ স্টিল মানে FY ডিপেন্ডস আপন থিকনেস অফ প্লেট। আচ্ছা, মানে এই যে ইল স্ট্রেস অফ স্টিল FYটা সেটা কার উপরে ডিপেন্ড করছে? প্লেটের থিকনেসের উপরে ডিপেন্ড করছে। তাহলে প্লেটের থিকনেস কত হলে আমরা FY এর ভ্যালু কত দেবো সেটা কিন্তু আমাকে জানতে হবে। ধরো থিকনেস আমাদেরকে দিয়ে দিল যে লেস দেন 20 mm, লেস দেন 20 mm। তাহলে সেক্ষেত্রে ইল স্ট্রেস অফ স্টিল মানে এই যে FY আমরা কত হবে না, সেটা হবে 250 MPa। ঠিক আছে। আবার ধরো এই টি মানে থিকনেস যদি তোমার 20 থেকে 40 mm এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে FY এর ভ্যালু FYটা আমরা কত দেবো, মানে ইল স্ট্রেস অফ স্টিল কত দেবো, সেটা দেবো 240 MPa। ঠিক আছে। আর যদি তোমার থিকনেস যদি আমাদের গ্রেটার দেন 40 mm হয়, তাহলে সেক্ষেত্রে আমরা FY কত দেবো না, সেটা হচ্ছে 230 MPa। এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে। চলো এরপর হচ্ছে তোমার 34 নম্বর কি বলছে? ইন ডাকটাইল মেটেরিয়াল। আচ্ছা, এই যে ডাকটাইল মেটেরিয়ালের তোমার স্ট্রেসটা কম হয় আবার এবং স্ট্রেনটা কী হয়, বেশি হয়। কার তুলনায় না, অ্যাজ কম্পেয়ার টু বিটেল মেটেরিয়াল। তাহলে বিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কী হবে না, বিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেসটা বেশি হবে এবং স্ট্রেনটা কিন্তু কম হবে। ঠিক আছে। চলো এরপরে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কিছু প্রশ্ন জানবো। দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সর্বপ্রথম প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে অল গ্রেড অফ স্টিল হ্যাভ সেম ইয়ং মডিউলাস বাট ডিফারেন্ট ইল্ড স্ট্রেস। এর মানে কি, ইয়ং মডিউলাস সবার সমান কিন্তু ইল্ড স্ট্রেস আলাদা। আচ্ছা, ইয়ং মডিউলাস কত আমরা জানি, ইজ ইকুয়াল টু 2 × 10⁵ নিউটন পার mm²। কিন্তু এই ইল স্ট্রেসের কথা যদি বলি, তাহলে কিন্তু আমাদের মনে পড়বে যে FE 250, FE 415, FE 500 এইগুলোর কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে। 37 নম্বর। আচ্ছা 37 নম্বর কী বলছে দেখো, 37 নম্বর যেটা বলছে যে মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে। আচ্ছা, মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা কিন্তু আমি বহুবার তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি। মডিউলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু কি, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই তোমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো। কি এখানে লিখে দিচ্ছি, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এটাকে তো আমরা মডিউলাস অফ ইলাস্টিসিটি বলি। আর মডিউলাস অফ রিজিডিটি কি, দেখো মডিউলাস অফ রিজিডিটি মানে হচ্ছে তোমার জি, তাই তো। এখানে পেজটা করে নিই, মডিউলাস অফ রিজিডিটি মানে জি। আচ্ছা, জি মানে হচ্ছে কি না, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, মানে টাউ বাই ভাই এইভাবে শিয়ার স্ট্রেস বাই তোমার শিয়ার স্ট্রেন। আর বাল্ক মডিউলাসকে আমরা কে দিয়ে ডিনোট করি, তাহলে যেহেতু কে দিয়ে ডিনোট করি বাল্ক মডিউলাসকে, তাহলে তার রেশিও কী হয়ে যাবে, ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেস, তাই তো। ডাইরেক্ট স্ট্রেস বাই মানে সিগমা আর ভলিউমেট্রিক স্ট্রেন, এটা হয়ে যাচ্ছে কি আমাদের বাল্ক মডিউলাস। আর পয়সন রেশিও, দেখো পয়সন রেশিও থেকে তো প্রচুর প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন। কি জিজ্ঞাসা করতে পারেন না, দেখো পয়সন রেশিও হচ্ছে তোমার লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এর রেঞ্জের কথা যদি আমি বলি, রেঞ্জের কথা, তাহলে এই যে মিউর রেঞ্জ কত হয়, মিউ রেঞ্জ হচ্ছে 0 থেকে বেশি হবে, মানে গ্রেটার দেন বা এর ইকুয়ালস টু 0 কিন্তু লেস দেন 0.5। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পয়সন রেশিওর রেঞ্জ। কিন্তু পয়সন রেশিওর কিছু ভ্যালু রয়েছে। কি ভ্যালু, যেমন তোমাকে রাবারের পয়সন রেশিও কত তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাহলে রাবারের পয়সন রেশিও কত হবে 0.5। আচ্ছা, কর্কের ক্ষেত্রে কত, এটা আমি বাকি রাখলাম, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, কংক্রিট এবং স্টিল বলতে মাইল স্টিলের কথা বলা হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার দিয়ে দিলাম। কংক্রিটের পয়সন রেশিওর ভ্যালু কত, সেটা হচ্ছে 0.1 থেকে তোমার 0.2। আর স্টিল যেটা মাইল স্টিলের কথা যেটা বলছি, তার পয়সন রেশিও ভ্যালু হচ্ছে কত 0.28। এই যে কংক্রিট এবং স্টিল, এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। এটা তুমি ভুলে যাওয়া মানে কিন্তু বিপদ, এখান থেকে কিন্তু ভাই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে।
ঠিক আছে। এরপর দেখো 42 নম্বর কী বলছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রেড কম্পেনসেশন। ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রেড কম্পেনসেশন। আচ্ছা, গ্রেড কম্পেনসেশনের সম্পর্কে কিন্তু খুব ভালো করে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সেশন রয়েছে, তোমরা গিয়ে ভালো করে দেখে নিতে পারো। দেখো এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কী করে বের করবো না 75/r%। ঠিক আছে। 43 নম্বর কী বলছে, সিম্পল প্যারাবোলিক কার্ভ ইজ ইউজ। আচ্ছা, সিম্পল প্যারাবোলিক কার্ভটা আমরা ইউজ করছি কোথায় না সামিট কার্ভের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর দেখো কিউবিক প্যারাবোলা কার্ভ সেটা কোথায় ইউজ করব না সেটা আমরা ডেফিনেটলি ভ্যালি কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে। 45 নম্বর কী বলছে, দেখো 45 নম্বর যেটা বলছে যে ট্রাফিক ক্যাপাসিটি বা ট্রাফিক ভলিউম ক্যালকুলেটেড ইন। ট্রাফিক ক্যাপাসিটি বা ট্রাফিক ভলিউম আমরা কী করে ক্যালকুলেশন করব, সেটা আমরা কী করব না ভেহিকল পার আওয়ার এইটা দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করব। 46 নম্বরে বলছে ট্রাফিক ডেনসিটি ক্যালকুলেটেড। আচ্ছা, ট্রাফিক ডেনসিটি কীভাবে ক্যালকুলেট করব না সেটা আমরা ভেহিকল পার কিলোমিটার দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। 47 নম্বর বলছে দেখো ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি। কি ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি, সেটা জিনিসটা কি দেখো, ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি যেটা, সেটা হচ্ছে তোমার ওয়েট বাই ইউনিট ভলিউমের দিকে যাবে, তাই তো। কি ওয়েট বাই মানে এখানটা লিখে দিচ্ছি ডব্লু বাই তোমার ইউনিট ভলিউম, এবং এর যে ইউনিটটা কী হয়ে যাবে নিউটন পার এমকিউ। কিন্তু এখান থেকে যে ছোট প্রশ্ন করবে যে ইউনিট ওয়েট অফ ওয়াটার, কি ইউনিট ওয়েট অফ ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের ইউনিট ওয়েট কত সেটা তোমাকে বলতে হবে 10 কিলোনিউটন পার এমকিউ। এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এরপর আমরা 48-এর দিকে যাব। 48 কী বলছে, সিগনিফিক্যান্ট অর্ডার অফ ইউনিট ওয়েট। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কোনটা বড় কোনটা ছোট, মানে ইউনিট ওয়েট সলিড, ইউনিট ওয়েটে তোমার যে স্যাচুরেটেড, বাল্ক, ড্রাই, সাবমার্জ, এর মধ্যে কোনটা বেশি বড় ছোট সেটা এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারি। পুরো এখানে আমি ভ্যালুটা লিখিয়ে দিচ্ছি। দেখো ইউনিট ওয়েট প্রথমে আসবে কি ইউনিট ওয়েট সলিড। আচ্ছা, তারপরে কি আসবে ইউনিট ওয়েট আমাদের স্যাচুরেটেড। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিট ওয়েট আমাদের বাল্ক, তারপরে ইউনিট ওয়েট আমাদের কী আসবে না তোমার ড্রাই, তারপর আসবে ইউনিট ওয়েট আমাদের সাবমার্জ। তো সবথেকে বড় হচ্ছে কি ইউনিট ওয়েট আমাদের যে সলিডটা। কিন্তু এখানে তোমাকে আরেকটা প্রশ্ন দিতেই পারে যে ইউনিট ওয়েট সাবমার্জ ইজ ইকুয়াল টু কি, সাবমার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্যাচুরেটেড বাই 2। এই পার্টটাও কিন্তু ভাই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবং এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি 49 নম্বর কী বলছে, ইউনিট ওয়েট অফ সলিড ইজ মোর সিগনিফিক্যান্ট দেন ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল। আচ্ছা, এর মানে কি, এর মানে একটু আগে আমি যেটা বললাম সেটা আর একবার আমি লিখব, ইউনিট ওয়েট অফ সলিডের পরে কি না স্যাচুরেটেড, তারপরে আমি কি লিখেছিলাম বাল্ক, তারপরে কি লিখেছিলাম ড্রাই, তারপরে কি লিখেছিলাম সাবমার্জ। তাহলে তুমি এখান থেকে তুমি একটা জিনিস মনে রাখো যে ড্রাই আর তোমার সলিড এর মধ্যে কোনটা বেশি বড় হচ্ছে। দেখো প্রথম হচ্ছে সলিড, তারপর হচ্ছে কি ড্রাই, দুটো যদি বলি, কেন এখানে সলিড বলেছে আর ড্রাই ইউনিট ওয়েট বলে দিয়েছে, তাহলে এই দুটোকে নেব, তাহলে আমাদের এই কন্ডিশানটা এসে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না, এই কন্ডিশানটা আমাদের এসে দাঁড়াচ্ছে।